আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি বিংহ্যামটন, নিউ ইয়র্কে। তো আজকে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি আমার চ্যানেলের একটা বিশেষ আড্ডা বিষয়ক অনুষ্ঠান নিয়ে। অ্যাডভেঞ্চার আড্ডা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সর্বপ্রথম। আমার কিছুদিন আগে এই কনসেপ্টটা এসেছে যে আমি হয়তোবা কিছু বিশিষ্ট মানুষদেরকে নিয়ে একটা টক শো টাইপ কিছু একটা করলাম, যাতে করে আপনারা সহযোগিতা পেতে পারেন। ধরেন কথা বলার মাধ্যমে অনেক কিছু উঠে আসে বা কারো অনেক স্মৃতি থাকে যারা শেয়ার করতে চান। আপনারাও ক্রমান্বয়ে যারা আমার এই টক শোতে অংশগ্রহণ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে হচ্ছে আমার প্রথম টক শো, যেটা কিনা আমি আজকে আমার সঙ্গে আছেন এই মুহূর্তে আমার স্টুডিওতে শ্রাবণী দি, যিনি একজন সিপিএ, নিউ ইয়র্ক সিটিতে উনি আছেন। তা আমি শ্রাবণীদির কাছে তার পরিচয়টা জানতে চাইবো। অসংখ্য ধন্যবাদ জুনায়েদ ভাই। আমি যদি আপনার টক শোর প্রথম গেস্ট হয়ে থাকি তাহলে তো এটা আমার সৌভাগ্যই বলতে হবে। আমি সিপিএস শ্রাবণী, আমি নিউ ইয়র্কে থাকি। আমি লাইসেন্সড সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, নিউ ইয়র্ক, ফ্লোরিডা অ্যান্ড কানেডিকাটে। আমি 50 স্টেটসে ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছি। নিউ ইয়র্কের ব্রুকলিনে আমার মেইন অফিস, এবং আজকে আমি বিংহ্যামটন, নিউ ইয়র্কে এসেছি কমিউনিটি সংযোগের জন্যে। এখানে যারা বাংলাদেশি আমেরিকান আছেন, আমার কাছে গত সিজনে ট্যাক্স রিটার্ন করেছেন, তাদের জন্য একটি ক্লায়েন্ট অ্যাপ্রিসিয়েশন প্লাস একটি ছোটোখাটো ট্যাক্স সেমিনার করার জন্য আসলাম। একটু আগে অনেক লোকও হয়েছিল, এবং জুনায়েদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর হোস্টিং দিস ট্যাক্স সেমিনার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। আসলে ধন্যবাদ। তো আমি আসলে যেটা ওই যে ট্যাক্স সেমিনার করতে এসেছি, এবং তার সাথে যে কমিউনিটি যে সংযোগ, একটু আগেই বলছিলাম যে শুধু যে আমার কাছ থেকেই আপনাদের জানার বিষয় আছে তা না। আমরা যখন এভাবে সংযোগ করব তখন সবার কাছ থেকেই আমরা একটু একটু করে অনেক কিছু জানতে পারবো। যেমন বিংহ্যামটন কমিউনিটি নিয়ে আজকে আমিও অনেক কিছু জানতে পারলাম। জি, ধন্যবাদ আপনাকে। তো আপনি কতদিন যাবত এই ট্যাক্স প্রফেশনের সাথে যুক্ত, মানে নিউ ইয়র্কে আসার পর থেকেই? না, আমি আসলে আমেরিকাতে এসেছি অনেক ছোটোবেলায়। তো আমার ব্যাচেলার্স হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে। এরপর আমি মাস্টার্স করেছি আমার সিপিএ সব আমেরিকায়, মাস্টার্স ইউনিভার্সিটি অফ কানেডিকাট থেকে, এবং আমার সিপিএ লাইসেন্সও সব আমেরিকায়। কিন্তু আমি প্রথমে ফার্স্ট ব্যাচেলার্সের পরে আমি দীর্ঘদিন ব্যাংকে চাকরি করেছি। আমার ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার ছিল। সেখান থেকে আমি আবার অ্যাকাউন্টিংয়ে পোস্ট গ্র্যাড করে সেই সিপিএ এক্সাম দিয়ে আফটার আই বিকেম আ লাইসেন্সড সিপিএ। আসলে লাইসেন্স হবার আগে একজন এখানে সিপিএ পাস করার পর তাকে লাইসেন্স নেওয়ার জন্য কাজ করতে হয়। সো আমি 2014-এ বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্ম কেপিএমজিতে আমার যাত্রা শুরু করি, এবং সেখান থেকে আমি আরও অনেকগুলো বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্মে কাজ করেছি, স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স, মাল্টি স্টেট ট্যাক্স স্পেশালিস্ট হিসেবে। এবং তারপর ফাইনালি আমি আমার নিজের কমিউনিটিতে একজন এন্টারপ্রেনার হিসেবে, একজন বিজনেস ওনার হিসেবে আত্মপ্রকাশ করি আপনার 2019 থেকে। আমরা খুবই গর্বিত যে আপনি একজন ওমেন এন্টারপ্রেনিয়র হিসেবে এই আমেরিকার মতো জায়গায় আপনি এই প্রফেশনে আছেন। আপনার কাছ থেকে অবশ্যই অনেক মানুষ সেবা পেয়েছে বা সামনে আরও পাবে। তো আপনার বিংহ্যামটন নিয়ে কোনো পরিকল্পনা আছে যে আপনি বিংহ্যামটনে কিছু করতে চান ভবিষ্যতে, বা আমেরিকার আর কোন কোন জায়গায় আপনার অফিস আছে বা কি কি করতে চান? আপনার পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, সো নিউ ইয়র্কে তো আমি একজন লাইসেন্স সিপিএ। তাছাড়া কানেটিকাটে আমি প্রথম এবং একমাত্র বাংলাদেশি আমেরিকান সিপিএ আমার জানা মতে। কারণ আর অনেকেই আছেন যারা ট্যাক্স প্রিপেয়ারার, কিন্তু লাইসেন্সড হতে হলে একটি স্টেটে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া মিট করতে হয়। আর একজন ট্যাক্স প্রিপেয়ারার বা একজন সিপিএ চাইলে 50 স্টেটসে একটি স্টেটের লাইসেন্স দিয়ে ট্যাক্স রিটার্ন করতে পারেন, কিন্তু অডিট করা বা আপনি যদি একটি স্টেটে অফিস মেনটেন করতে চান তাহলে কিন্তু সেই স্টেটে আপনাকে লাইসেন্সড হতে হয়। সো নিউ ইয়র্কে তো আমার সিপিএ অফিস আছে, এছাড়া আমার কানেটিকাটে সিপিএ অফিস আছে। সেখানে আমি প্রতি বছর ট্যাক্স সেবা দিয়ে থাকি। বিশেষ করে ট্যাক্স সিজনে খুব বেশি আমি বিজি থাকি। তাছাড়া ইয়ার রাউন্ড যে সমস্ত বিজনেসের সার্ভিসগুলো থাকে সেগুলো দিয়ে থাকি। আমার যেহেতু ফ্লোরিডাতেও লাইসেন্স আছে, সেখানেও আমার আসা যাওয়া হয়, এবং সেখান থেকে কিছু ক্লায়েন্টও আমি পাই। তবে বিংহ্যামটন, আসলে বাফেলো এবং বিংহ্যামটন এই দুটো জায়গা খুব রিসেন্টলি এত বেশি আপনার নিউ ইয়র্ক স্টেটের যারা নিউ ইয়র্ক সিটির রেসিডেন্ট আছেন তারা বেশি মুভ করছেন, এবং দেখা যাচ্ছে যে আমাদের নিউ ইয়র্ক কমিউনিটির অনেক ব্যবসায়ী কিন্তু আস্তে আস্তে এখানেও প্রসার করছেন তাদের সার্ভিসগুলো বিংহ্যামটন এবং বাফেলো কমিউনিটিকে ঘিরে। কারণ এই জায়গাগুলোতে বাংলাদেশিরা প্রতিদিনই অলমোস্ট মুভ করে আসছে। আর এটা ইটস আ বিগ রিলিফ ফর দ্য বাংলাদেশি আমেরিকান কমিউনিটি। কারণ নিউ ইয়র্কে আপনি জানেন যে হাউসিং প্রাইস এবং ভাড়া
এগুলো নিয়ে এমন একটা দমবন্ধ খুবই সিচুয়েশন। বেশি, কারণ ওইখানে যদি আপনার 1 মিলিয়ন হয় বাড়ি, সেখানে এই জায়গায় আপনার 350-তে পাচ্ছে মানুষ। রাইট আর এমনকি মানে $1,50,000 থেকে আমাদের বিংহ্যাম্পটনে বাড়ি পাওয়া যায়। রাইট আর অনেকেই ব্যবসা করছেন এখানে, হাউস মানে ফ্লিপিং করছেন অথবা রেন্টাল ইনকাম করছেন, যেগুলো কিনা রেশিও খুবই ভালো আমাদের এখানে। জি, যেহেতু নিউ ইয়র্ক থেকে বিংহ্যাম্পটনটা খুব কাছে, বাফেলোতেও আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু একটু দূরে হয়ে যায়, তবুও আমি যাব আশা করি। এবং নিউ ইয়র্ক স্টেটের, যেহেতু আমি একজন লাইসেন্স সিপিএ, তাছাড়া নিউ ইয়র্ক স্টেটের সমস্ত সুবিধাগুলো আপনার বিংহ্যাম্পটন, বাফেলো থেকেও যারা পাচ্ছেন, তাদেরকে সেবা দেওয়ার জন্যে আমার মনে হয় যে বিংহ্যাম্পটনে আমি অবশ্যই বিজনেস পার্টনারশিপ করতে চাই। যেমন ধরেন যে সব জায়গায় যদি আমরা সশরীরে সবসময় উপস্থিত থাকতে নাও পারি, আমি যদি ট্রেন্ড আপনার অ্যাসোসিয়েট রাখি এবং আমি যদি আপনাদের সাথে পার্টনারশিপে থাকি, কমিউনিকেশনে থাকি, সংযোগের মাধ্যমে আমরা আমাদের কমিউনিটিকে সেবা দিতে পারবো। তো সেটা হচ্ছে আপাতত আমার চিন্তা। আর তাছাড়া আজকাল তো ইনফরমেশন এইজ, সমস্ত কিছু ইলেকট্রনিক। তো এখানে যদি আমার একটি চেনা পরিচিতি হয়, ট্রাস্ট বিল্ডের যে বিষয়টা আজকে সেমিনারে বলছিলাম, অ্যাটলিস্ট আমি ইন পার্সন এসে দেখে গেলাম, সবার সাথে যোগাযোগ করে গেলাম। এখন যদি আমার কথা শুনে কেউ, যারা ট্যাক্স পেয়ার ছিলেন তাদের মতো কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান আপনাদের মাধ্যমে অথবা ডিরেক্টলি, তখন তাদের সাথে আমি ইলেকট্রনিক্যালি তাদের ডকুমেন্টসগুলো সমস্ত সেফলি আপনার পাওয়া বা তাদেরকে হেল্প করা, অথবা এখানে একটি শাখা অফিসের মাধ্যমে তাদেরকে সাহায্য করা, এই বিষয়গুলোতে আমার ইন্টারেস্ট আছে। আমার একটা প্রশ্ন, আমি যেহেতু একজন রিয়েল এস্টেট এজেন্ট, যারা রিয়েল এস্টেট এজেন্ট তারা কিভাবে ট্যাক্স ডিডাক্ট করতে পারে? যেমন আমি প্রতি বছর $40,000-50,000 ট্যাক্স দিয়ে আসছি। আচ্ছা, এটা কি কোনো মানে অপশন আছে যে মানে কিভাবে তারা একটা গাইডলাইন যদি আমাকে বলেন, অথবা আমার যারা রিয়েল এস্টেট বন্ধু বান্ধব আছে তারা উপকৃত হবে এর মাধ্যমে? অবশ্যই। সো যারা রিয়েল এস্টেট প্রফেশনালস আছেন তারা তো তাদের রেগুলার ইনকাম বা রেগুলার ট্যাক্স রিটার্ন তো করতে পারেনি। শুধুমাত্র রিয়েল এস্টেট প্রফেশনালসদের ক্ষেত্রে রেন্টাল লসের একটি স্পেশাল আপনার স্ট্র্যাটেজি আছে। আমরা ইউজুয়ালি কি দেখি, যেগুলো রেসিডেন্সিয়াল রেন্টাল প্রপার্টি, কারণ আমরা যারা W2-তে আর্ন করি অথবা আমরা যারা সেলফ এমপ্লয়েড, তাদের সবসময় চিন্তা থাকে যে ট্যাক্স ডিডাকশন কি করে পাওয়া যায়। সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রে বিজনেসের যে এক্সপেন্সগুলো সেগুলো কিন্তু তারা ডিডাকশন হিসেবে নিতে পারেন, সেটা রিয়েল এস্টেট প্রফেশনালদের ক্ষেত্রেও প্রযোজ্য। আবার যারা W2-তে আর্ন করেন তাদের আগেই বলেছি পে অ্যাজ ইউ গো সিস্টেমের মাধ্যমে আস্তে আস্তে টাকাটা কেটে নেওয়া হয়, এবং সেই কেটে নেওয়ার পরে বছর শেষে গিয়ে যেটা প্লাস মাইনাস করে তাদের যেটা বাকি থাকে সেটা দিতে হয়, অথবা যদি তারা রিফান্ড পান সেই সাথে যদি বিভিন্ন ক্রেডিট অ্যাড হয়, এগুলো আপনার তখন রিফান্ড এবং ট্যাক্স ডিউর বিষয়টা চলে আসে। কিন্তু যারা রিয়েল এস্টেট প্রফেশনালস আছেন তারা চাইলে রেন্টাল যে ইনভেস্টমেন্ট প্রপার্টিতে, যখন তারা রেন্টাল মানে ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনেন এবং সেগুলো থেকে যখন লস আসে, ইউজুয়ালি আমরা দেখি যে সেগুলো প্যাসিভ অ্যাক্টিভিটি লস হিসেবে, অন্যান্যদের ক্ষেত্রে এগুলো একটা প্যাসিভ অ্যাক্টিভিটি লস ডিডাকশন লিমিটেশনস থাকে। $25,000 পর্যন্ত রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের যে লসটা সেটা ডিডাক্ট করা যায় অ্যাক্টিভ যেটা ইনকাম থাকে সেটার এগেনস্টে। কিন্তু যারা আরইপি অর্থাৎ রিয়েল এস্টেট প্রফেশনাল, তারা চাইলে এটা 100% কিন্তু এই লসটা ডিডাক্ট করতে পারেন, এবং তখন সেই রিয়েল এস্টেট লসের মাধ্যমে তারাও যদি আপনার রেন্টাল প্রপার্টিগুলো কেনেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা 100% লস ডিডাকশন নিতে পারেন রেন্টাল প্রপার্টিগুলোর ক্ষেত্রে। এবং তারা যদি বিজনেস ফর্ম করতে চান, এলএলসি বা বিভিন্নভাবে ইনকর্পোরেট করে যদি তাদের বিজনেসটাকে আপনার ইনকর্পোরেট করেন, সেই ক্ষেত্রে তাদের ট্যাক্স লায়াবিলিটির সাথে সাথে তাদের যে ব্যক্তিগত লায়াবিলিটি, প্রফেশনাল লায়াবিলিটি ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু তাদের অনেক ধরনের বেনিফিট তারা পেতে পারেন। তো there are lots of tax deductions available for real estate professionals and all self-employed and independent contractors. বিজনেস রেগুলার যে সমস্ত অর্ডিনারি এবং নেসেসারি এক্সপেন্স, এগুলো তো তারা ডিডাক্ট করতে পারেন চাইলে তারা ওই যেটা বললাম যে রেন্টাল রিয়েল এস্টেট লস, এই সুবিধাগুলো তারা নিতে পারেন। এবং রিয়েল এস্টেট প্রফেশনালস ছাড়াও যারা রেন্টাল রিয়েল এস্টেট লসের মাধ্যমে আপনাদের সাথে যারা কাজ করছেন, যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চাচ্ছেন, ইটস আ বিগ স্ট্র্যাটেজি ফর হাই ইনকাম আর্নার্স। কারণ ওই প্যাসিভ অ্যাক্টিভিটি লস ছাড়াও অ্যাক্টিভ লসের মাধ্যমে কিন্তু তারা তাদের রিয়েল এস্টেটগুলো লসগুলোকে দেখাতে পারেন। যাই হোক, আমি বুঝলাম কিছু, হয়তো বা বাকিটা আপনার অফিসে বা আপনার সাথে যোগাযোগ করে সেটা বুঝে যাব। যাই হোক, আপনাকে আর আমি বেশি দীর্ঘায়িত করব না আজকে। কয়েকটা প্রশ্ন করে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার অবসরে কি করেন, আপনি কি করতে আপনি ভালোবাসেন? গান শুনতে বা
কিরকম আপনার মানে কি করতে পছন্দ করেন অবসর আচ্ছা, সময়ে? বিংহ্যাম্পটনে আসলে আমাদের পরিচিত একজন এখানে সাংবাদিকও আছেন। অনেকেই হয়তো জানেন বা এখন হয়তো জানেন না। আমি আসলে একজন সিপিএ হিসেবে নিউ ইয়র্ক বা অন্যান্য বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে যতটুকু না পরিচিত, তার চাইতেও আমার পরিচিতি অনেক বেশি একজন আবৃত্তিকার হিসেবে। আমি অনেক জীবনের অনেকটা সময় ধরে আমার নিউ ইয়র্কে তিনটে একক আবৃত্তি অনুষ্ঠান হয়েছে এবং আমি আবৃত্তি করতে Great. খুব পছন্দ করি। ইটস মাই লং টাইম প্যাশন। তাছাড়া আমি রান্না করতে খুব ভালোবাসি, গান শুনতে, লং ড্রাইভে যেতে খুব পছন্দ করি। আমি ছোটবেলায় কিন্তু আবৃত্তি করতাম আচ্ছা। এবং আমি নির্মলেন্দু গুণ থেকেও একটা প্রাইজ পেয়েছিলাম, থার্ড প্রাইজ। আচ্ছা। আর আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা অর্গানাইজেশন ছিল, ওইটাতে আমি আবৃত্তি, সংবাদ উপস্থাপনা এগুলো শিখতাম বা শিখেছি। আচ্ছা। যাই হোক, আপনি কি একটা লাইন বা দুইটা লাইন আমাকে শোনাতে পারবেন আপনার আবৃত্তির মানে ফেভারিট? অনেকদিন পর আসলে এরকম একটা কোনো কিছু মনে আছে যদি মনে সিপিএ থাকে? চিন্তা করলে অবশ্যই মনে আছে, কারণ সিপিএ চিন্তা করলে মানুষ খুব বোরিং প্রফেশনালস ভাবে, আর আমার প্যাশন এবং আমার প্রফেশন দুটো কিন্তু দেখা গেল যে একেবারে নর্থ এন্ড না, সাউথ। অনেকে আছেন যে গান গাইতে পছন্দ করেন, যেমন আপনি আবৃত্তি করতে পছন্দ করেন। হ্যাঁ, এটা আমি খুবই, আবৃত্তি করতে মানে ভীষণ পছন্দ আমিও করি। ভালোবাসি আবৃত্তি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি সুকান্তর একটা কবিতা আছে ছাড়পত্র, সেটার যদি কয়েকটা লাইন মনে কয়েকটা থাকে লাইন বলি। আসলে পুরোটাই মনে আছে কিন্তু কয়েকটা লাইন আপনি বলতে পারেন, অসুবিধা নেই, নো আচ্ছা। প্রবলেম। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে। এখন একটু মনে পড়ছে না, শেষ লাইনগুলো বলি। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। অসাধারণ, অসাধারণ। আপনার থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবছি বাংলাদেশে যাব কিছুদিন পরে, আমি একটা আবৃত্তির বই নিয়ে আসব। আমি আচ্ছা। আবৃত্তি মঞ্জুরি নামে একটা বই, আচ্ছা। ওই সংগঠনের সাথে আমি ঢাকা স্বরকল্পন ছিলাম, ওই বইতে সবকিছু আছে। আমি কয়েকটা বই নিয়ে আসব, আমি আপনাকে একটা বই দিব যদি আমি আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ওখানে সবগুলো একত্রিত ভাবে করা আছে, হয়তোবা আপনি অবসর সময়ে আপনার আবৃত্তি চর্চাকে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, শিওর। কারণ একজন প্রফেশনালসের মাঝেও আমরা সবাই আপনাকে জানি যে আপনি সিপিএ হিসেবে, কিন্তু দেখুন আপনার একটা শখ আছে যে আবৃত্তি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো সেইরকম। আছে। আর আপনার ছোটবেলায় কেটেছে কি বাংলাদেশে না হ্যাঁ, আমাদের? আমার ছোটবেলা, আমার কত বছর intermediate- বয়সে আপনি এখানে এসেছেন? আমি আমেরিকাতে? 20 বছর বয়সে আমেরিকাতে এসেছি, 20 ইয়ার্স ওল্ড, তখন আর কি ছোট। যদিও মানে আসলে অত ছোট না, ইন্টারমিডিয়েটের পরে আমি পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়েছিলাম, কিন্তু তারপরেও আমি চলে আসি এবং আসার পরে 20 ইয়ার্স কেটে গেল। সো ইটস লাইক টাইম ফ্লাইস। এখন আমার 10 বছর একটা ছেলেও আছে। সো বাট ইউ নো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সময়টাকে উপভোগ করি কিভাবে এবং জীবনটাকে কিভাবে আমরা আসলে গঠনমূলকভাবে সেটাই বিষয়, সামনে নিয়ে ব্যস্ততার যেতে পারি। মাঝখানেও হ্যাঁ, একটা সময়। সেটা। কারণ নিউ ইয়র্ক সিটিতে আমিও ছিলাম দীর্ঘ প্রায় 5 বছরের মতো, কিন্তু খুবই কর্মব্যস্ত জীবন। কাজে যেতে লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা, আসতে লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা, তারপরে 8 ঘন্টা কাজ, কোনো সময়ই পাওয়া যায় না। বাট আমি যখন এইখানে মুভ হয়েছি, আমি অনেকটা সময় পেয়েছি। আমি এখানে প্রায় 6 বছরে পড়লো। মানে আমার মনে হয় যেন যারা একটু দূরে থাকে বা সিটির কর্মব্যস্ততা থেকে যারা একটু বাইরে থেকে, তারা একটু বেশি ভ্যাকেশন নিতে পারবে, এই ধরনের কিছু একটা। আসলে সেটা সময় হয় না, যাই হোক বছরে হয়তো বা 15 দিন বা এরকম ভ্যাকেশন নেওয়া হয় সবারই। যাই হোক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার সঙ্গে আমার এই অ্যাডভেঞ্চার আড্ডাতে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ছোট ভাই এবং রিয়েলটার জুনায়েদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আপনাকে অসংখ্য শুভেচ্ছা। আপনি ভালো কাজ করছেন, কমিউনিটি সবার কাছে নিয়ে যাচ্ছেন, সবাইকে সংযোগ করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। ভবিষ্যতে হয়তো আপনার সঙ্গে আবার দেখা হবে অবশ্যই। সেম প্ল্যাটফর্মে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি শ্রাবণী আপু যে কথাগুলো বললেন ট্যাক্স সম্পর্কিত, সেগুলো থেকে আপনাদের অনেকাংশে যারা রিয়েলটর আছেন বা যারা ট্যাক্স প্রিপারেশন করতে চাচ্ছেন,
তাদের অনেকটাই উপকারে আসবে। আর যদি আপুর সঙ্গে যোগাযোগ করতে হয়, আমি ওনার লিংক আমার ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কন্ট্যাক্ট ইনফরমেশন অথবা ওনার অফিস অ্যাড্রেস আমি যা যা প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি, আপনারা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে খুবই তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।